আমরা সবাই জানি যে প্রতি মাসের 1 তারিখ থেকে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হয় এবং তার পরিবর্তে পুরো দেশ জুড়ে চালু হয় বেশ কয়েকটি নতুন নিয়ম। বন্ধুরা, অগাস্ট মাসের 1 তারিখ থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 5টি নিয়ম এবং তার পরিবর্তে 5টি নতুন নিয়ম জারি হতে চলেছে। তো সেক্ষেত্রে এই 5টি নিয়মের মধ্যে প্রত্যেকটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। সেক্ষেত্রে কোন কোন নিয়মগুলো জারি হচ্ছে এবং কি কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানতেই হবে। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, 1 আগস্ট থেকে ব্যাংকিং, আয়কর, রেলের টিকিট বুকিং এবং এলপিজি সিলিন্ডারের দাম সহ একাধিক আর্থিক নিয়মে পরিবর্তন আসছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে প্রত্যেকটি নিয়মে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন, কারণ সবকিছুর সঙ্গে আপনি সম্পর্কিত। সে ব্যাংকিং হোক, সে আয়কর হোক, সে রেলের টিকিট বুকিং হোক। তো 1 আগস্ট থেকে বেশ কিছু নতুন আর্থিক পরিবর্তন কার্যকর হতে চলেছে, যা পরিবারের বাজেট এবং দৈনন্দিন খরচের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। তো 1 আগস্ট থেকে প্রথম যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, যেটা আমরা আলোচনা করব হচ্ছে রেলের টিকিট বুকিং নিয়ে। বন্ধুরা, 1 আগস্ট 2026 থেকে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া এবার বড়সড় পরিবর্তন আসছে। সেক্ষেত্রে যদি আপনি 1 আগস্টের পরে যদি আপনি ট্রেনের তৎকাল টিকিট বুকিং করতে যান, তাহলে সেক্ষেত্রে এই যে সামান্য পরিবর্তনটি হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানাটা দরকার। বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী রিজার্ভেশন কাউন্টারে টোকেন ইস্যু করার প্রক্রিয়া এখন তৎকাল টিকিট বুকিং শুরুর সময়ের সাথেই শুরু হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এর উদ্দেশ্য হচ্ছে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে ভিড় কমানো এবং যাত্রীদের জন্য বুকিং প্রক্রিয়াটি আরও সুবিধাজনক করে তোলা। আগে যাত্রীদের টোকেন সংগ্রহ এবং টিকিট বুকিং এই দুটি কাজের জন্য আলাদা আলাদা সময়ে কাউন্টারে যেতে হতো। অর্থাৎ প্রথমে একবার যেতে হতো টোকেন সংগ্রহ করার জন্য এবং দ্বিতীয় সময়ে যেতে হতো টিকিট বুকিং এর সময়তে। দুটো কাজ আলাদা আলাদা সময়ে হতো। নতুন ব্যবস্থায় প্রক্রিয়াটিকে আরো সুশৃঙ্খল হবে এবং যাত্রীদের সময় বাঁচবে এবং সামগ্রিক টিকিট বুকিং এর অভিজ্ঞতা আরো অনেকটা উন্নত হবে। তার কারণ এই দুটো কাজ এবার একসঙ্গে করা হবে এবং যখন রিজার্ভেশন কাউন্টারে টোকেন ইস্যু করা হবে তখনই আপনাদের তৎকাল টিকিট বুকিং এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি কাউন্টারে দাঁড়িয়ে যদি আপনি তৎকাল টিকিট বুকিং করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সময় বাঁচবে এবং আপনাদের তৎকাল টিকিট পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে। দেখুন, দ্বিতীয় যে পরিবর্তনটি রয়েছে সেটা হচ্ছে আয়কর রিটার্ন দাখিলকারীদের জন্য নিয়ম। যে সমস্ত করদাতা 31শে জুলাই সময়সীমার মধ্যে তাদের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হবেন, তাদের বিলম্বিত দাখিলের জন্য জরিমানা দিতে হতে পারে। এছাড়া নির্ধারিত তারিখের পরে রিটার্ন দাখিল করলে করদাতারা নির্দিষ্ট কিছু কর ব্যবস্থা বেছে নেওয়ার জন্য অযোগ্য হয়ে পড়বে। 2026-27 অর্থবর্ষের জন্য ITR 1, ITR 2 দাখিলের সময়সীমা 31শে জুলাই 2026, ITR 3 এবং ITR 4 এর জন্য হচ্ছে 31শে অগাস্ট 2026। ITR 3 এবং ITR 4 অডিট প্রয়োজনীয় ক্ষেত্রে হচ্ছে 31শে অক্টোবর 2026 পর্যন্ত জমা রয়েছে। বিলম্বিত রিটার্ন অর্থাৎ বিলেটেড রিটার্ন আপনি ফাইন সমেত আপনি 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত জমা দিতে পারবেন। আপনি সংশোধিত রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ 2027 এবং আপডেটেড রিটার্ন করার সময় হচ্ছে 31শে মার্চ 2031। এরপরে যে নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক সংক্রান্ত এবং ক্রেডিট কার্ড এবং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত বেশ কিছু নিয়মেরও পরিবর্তন হচ্ছে। 1 আগস্ট থেকে বেশ কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের শর্তাবলীতে বেশ কিছু পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনগুলির মধ্যে রিওয়ার্ড পয়েন্টস কি? রিওয়ার্ডস পয়েন্টস হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করেন এবং সেক্ষেত্রে যদি আপনি সেই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কোথাও বিল মেটান অথবা যদি কিছু কেনাকাটি করেন, তাহলে তার উপরে আপনাকে একটা রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হয়। তো রিওয়ার্ড পয়েন্টস বিভিন্ন চার্জ, ফি এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে হালনাগাদ বা সংশোধনীয় অন্তর্ভুক্ত থাকতে পারে। বেশ কিছু ব্যাংক তাদের মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটের সুদের হারও পরিবর্তন করতে পারে।
আরবিআইয়ের মনিটারি পলিসির বৈঠকে যদি রেপো রেট সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়, তবে তা ইএমআই এবং এফডির সুদের হারের উপরে প্রভাব ফেলতে পারে। যদি রেপো রেট যদি ফিক্সড থাকে, অর্থাৎ আগের বার যেরকম ছিল এবারও যদি সেরকম রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ইএমআই রয়েছে অথবা বিভিন্ন ব্যাংকের যে এফডি যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটাও কিন্তু সেম থাকবে, খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু রেপো রেট যদি কমিয়ে দেওয়া হয়, রেপো রেট যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের এফডিতে ইন্টারেস্ট মানে আপনারা বেশি পাবেন, এবং সেক্ষেত্রে কি হবে, আপনাদের যে লোনের যে ইএমআই সেটাও কিন্তু সামান্য বেড়ে যাবে। আর কমিয়ে দিলে উল্টোটা হবে। ঠিক আছে, তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডার সংক্রান্ত। বন্ধুরা, এলপিজি সিলিন্ডার সংক্রান্ত কিন্তু বেশ কিছু নিয়ম যেটা লাগু হতে চলেছে আগামী 1 আগস্ট থেকে। তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে যে বছর অর্থাৎ অগাস্ট মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম, অর্থাৎ গৃহস্থলীর যে এলপিজি সিলিন্ডারের দাম সেটা কিন্তু সামান্য কিছুটা কমতে পারে। আমরা সবাই জানি যে বিগত কয়েক মাস থেকে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু সেম রয়েছে, না বেড়েছে না কমেছে, সেক্ষেত্রে ব্যালেন্সড রয়েছে। এবার মনে করা হচ্ছে যে গৃহস্থলীর যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, অর্থাৎ 14.2 কেজি, যেগুলো আমরা বাড়িতে নর্মাল ইউজ করি, সেই সমস্ত সিলিন্ডারের দাম কিছুটা কমতে পারে, এবং যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার রয়েছে 19 কেজি, সেই সমস্ত সিলিন্ডারের দাম কিন্তু এবার কিছুটা কমার একটা সম্ভাবনা রয়েছে। কারণ বিগত 3-4 মাস থেকে সেই সমস্ত সিলিন্ডারের দাম কোনো মাসে বাড়ছিল এবং কোনো মাসে কমছিল। এবার কিন্তু কমার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো যখনই 1 আগস্ট আসবে কি দাম হলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া এলপিজি গ্যাস নিয়ে এরপরে যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে, যদি আপনাদের বাড়ির সামনে দিয়ে যদি পিএনজি গ্যাস গিয়ে থাকে না, পিএনজি গ্যাস অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাসের যদি কানেকশন যায়, এবং যদি আপনাদের কাছে পিএনজি গ্যাসের কানেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের যে এলপিজি গ্যাসের কানেকশন রয়েছে সেটাকে বাধ্যতামূলকভাবে সেটাকে স্যারেন্ডার করতে হবে। তার কারণ, কেন্দ্র সরকার একটা নতুন নিয়ম এনেছে, যে নিয়মে স্পষ্টভাবে বলা রয়েছে যে একটি বাড়িতে পিএনজি গ্যাস এবং এলপিজি গ্যাস দুটো একসঙ্গে থাকতে পারে না। এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তার কারণ, আপনারা সবাই জানেন যে বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে এখনো পর্যন্ত এলপিজি সিলিন্ডার নিয়ে একটা সমস্যা রয়েছে। তো সেই কারণে এই নিয়মটি করা হয়েছে, যাতে একটি বাড়িতে পিএনজি গ্যাসও থাকছে এবং এলপিজি গ্যাসও থাকছে, এবং অন্য বাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার নেই। এটা তো চলতে দেওয়া যাবে না। তো সেই কারণে যে সমস্ত বাড়িতে এলপিজিও রয়েছে, পিএনজিও রয়েছে, তাদেরকে বাধ্যতামূলকভাবে এলপিজি সিলিন্ডারটাকে স্যারেন্ডার করতে হবে, এবং পিএনজি দিয়ে আপনারা গ্যাস চালাতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং যখন আপনি গ্যাসটি সারেন্ডার করবেন তখন আপনাকে একটা টোকন দেওয়া হবে। পরবর্তীকালে যদি আপনি এমন কোথাও যান যেখানে পিএনজি গ্যাস নেই, তাহলে সেক্ষেত্রে তখন সেই কুপন দিয়ে আপনি নতুন এলপিজি গ্যাসের সিলিন্ডার পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, এরপরের যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড নিয়ে। 1 আগস্ট থেকে আধার সংযুক্ত গ্রাহক শনাক্তকরণ ব্যবস্থা কার্যকর হতে চলেছে। সারা ভারত জুড়ে ব্যাংক, বীমা কোম্পানি এবং অ্যাসেট ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলো সেন্ট্রাল নো কেওয়াইসি অর্থাৎ CKYC 2.0 ব্যবস্থাটি বাস্তবায়ন করা শুরু করে দেবে। এই নতুন কাঠামোতে কোনো অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার সময় আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের সম্মতিক্রমে একটা কেন্দ্রীয় রেজিস্ট্রিতে সংরক্ষিত গ্রাহকের তথ্য সংগ্রহ করতে পারবে। অর্থাৎ যখন ব্যাংকের তরফ থেকে যখন আপনাদের কেওয়াইসি করা হচ্ছে না, তখন আপনাদের যা ডিটেলস রয়েছে সবকিছু একটা সেন্ট্রাল রেজিস্ট্রিতে সেটা চলে যাচ্ছে। অর্থাৎ একটা সিকিউআইসিআর নাম্বার একটা জেনারেট হচ্ছে। অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সেটার জেরক্স কপি, সেটা স্ক্যান্ড কপি, এবং সেই নাম্বারগুলো একটা সেন্ট্রাল রেজিস্ট্রিতে চলে যাচ্ছে, এবং একটা নাম্বার জেনারেট হচ্ছে, এবং সেই নাম্বার সিকিউআইসিআর নাম্বার দিয়ে আপনি যে ব্যাংকেই যান, সেই ব্যাংকে ওই নাম্বার দিয়ে যখনই আপনাদের অ্যাকাউন্ট খুলবে বা কেওয়াইসি করবে, তখন আপনাকে আর ফিজিক্যালি সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে না। সেই সিকিউআইসিআর নাম্বার দিয়ে সমস্ত কিছু অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে। এরপরে কি হবে, আপনারা ধরুন কোনো সিম কিনতে গেলেন, তো সেক্ষেত্রে আপনাকে আর কিছু দিতে হবে না, সেই সিকিউআইসিআর নাম্বার দেবেন, সেই সিকিউআইসিআর নাম্বার দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে। অর্থাৎ যাতে আপনাদের আর কোনোভাবে কেওয়াইসি করতে না হয়, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যাতে কোথাও দিতে না হয়, সেই কারণে এই নতুন ব্যবস্থাটি করা হচ্ছে।
ঠিক আছে? এই ব্যবস্থাটি যাচাইকরণ প্রক্রিয়াকে আরো দ্রুত করবে এবং আরো সহজ করবে এই নতুন কাঠামোতে কোনো অ্যাকাউন্ট খোলার সময় বা কেওয়াইসি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার সময় আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের সম্মতিক্রমে সেন্ট্রাল রেজিস্ট্রিতে সংরক্ষিত করতে পারবে এবং তারা সংরক্ষণ করবে। তার এগেইনস্টে আপনার একটা সিকিউআইসিআর নম্বর জেনারেট হবে এবং সেই সিকিউআইসিআর নাম্বার দিয়ে অন্য সময়তে আপনি কেওয়াইসি সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব